তোমরা আমার লাইভটা দেখতে পাচ্ছ কি না একটু দ্রুত কমেন্ট করে জানাও, এবং একটু ফ্রেন্ডের মাঝখানে দ্রুত আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, দ্রুত আমাদের লাইভটা দেখতে পাচ্ছ কি না একটু ফ্রেন্ডের মাঝখানে শেয়ার করে দাও এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দ্রুত দ্রুত করে আমাকে জানাও একটু যে আমার লাইভ ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা। সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও আমাকে। পাচ্ছি ভাইয়া, পাচ্ছি। ওকে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত একটু নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই দ্রুত করে নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত করে, এবং আমাকে জানাও দ্রুত যে আমার ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা, একজন লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, আদাব, সবাইকে আদাব। ওয়ালাইকুম আসসালাম, আদাব। অল ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও যে আমার ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও একটু। অল ক্লিয়ার ভাইয়া। ওকে, ওকে, লিখছো অল ক্লিয়ার। আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছেন কেমন আছেন ভাইয়া। হ্যাঁ, আমি ভালো। তোমরা কেমন আছো জানাইও ভাইয়া। আমার নেট নাই তাই লাইভে থাকতে পারছি না। নওরিন আফরোজ অর্পিতা, লাইভে নেট না থাকলে নেট আই থিঙ্ক মানে কিনে নিয়ে রাখবা। ওকে, ব্যাকআপ রাখবা অলওয়েজ, কারণ তুমি যদি ব্যাকআপ না রাখো তাহলে কিন্তু তুমি ক্লাসটা করতে পারবা না। ওকে, তুমি যদি ব্যাকআপ না রাখো তাহলে কিন্তু তুমি ক্লাসটা করতে পারবা না, ঠিক আছে। ব্যাকআপ না রাখলে কিন্তু তুমি ক্লাসটা করতে পারবা না। ওকে, সবাই দ্রুত করে আমাকে জানাও যে আমার ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ বাবা, আমি ক্লাসে আছি। হুম, না, আমি ক্লাসে আছি। ক্লাসে আছে, আমি বললাম না এটা। সবাই দ্রুত করে একটু জানাও। সবাই দ্রুত করে জানাও যে আমার ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও আমাকে। সবাই জানাও আমাকে একটু দ্রুত ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা। ওকে, সবাই আমাকে একটু দ্রুত জানাও যে আমার ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা, ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া। ওকে, চলো শুরু করি। ওকে, আমরা শুরু করি। ওকে, ওকে, চলো ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, ওকে, ওকে,
চলো সব ক্লিয়ার। ওকে, তো দেখো আমরা আমাদের ফিজিক্সের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি আজকে। সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, নিউটনিয়ান মেকানিক্স। ওকে, নিউটনিয়ান মেকানিক্স আমাদের ফিজিক্সের সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে কি এই নিউটনিয়ান মেকানিক্স। ওকে, আমাদের প্রতি বছর একাডেমিক বলো অ্যাডমিশন বলো এখান থেকে কমপক্ষে 2 সেট সৃজনশীল আসেই। ওকে, এবং প্রতি বছর এখান থেকে এমসিকিউ তুমি 4 থেকে 5টা, 25টা তো আমাদের এমসিকিউ, তো আমাদের 4 বা 5টা এমসিকিউ এখান থেকে তুমি পাবাই। ওকে, সো এটা কিন্তু বুঝতেই পারতেছো যে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ওকে, সো আমাদের হচ্ছে আজকে ক্লাস 1, ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের লেকচার 1 এবং ক্লাসটা আমার সাথে সাথে নোট করবা। ওকে, আমার স্লাইডে অনেক কিছু লেখা আছে, সবাই চেষ্টা করবা স্লাইডের লেখাটা পরে লিখে নেওয়ার, কারণ আমি স্লাইড দিয়ে দিই। ঠিক আছে, আমি ক্লাস শেষ হওয়ার 5-10 মিনিটের মধ্যেই এই ক্লাসের ক্যাপশনে চেক করবা, দেখবা আমি লেকচার দিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের নোট আমি লেকচার শিট হিসেবে আপলোড করে দিই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবং অবশ্যই অবশ্যই এগুলো খাতায় নোট করে আমাদের গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, ওকে, চলো শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টারটার নাম কি? নিউটনীয় বলবিদ্যা। আজকে আমাদের ক্লাস 1 এবং আজকে ডেট 19 তারিখ। চলো শুরু করি। তো দেখো তোমাদের সাথে আমি থাকবো, দিস ক্লাস ইজ কন্ডাক্টেড বাই পার্বণ নন্দী। আমি তোমাদের সাথে থাকবো ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট। বর্তমানে আমি বুয়েটে পড়াশোনা করতেছি এবং যুক্ত আছি তোমাদের সাথে কো ফাউন্ডার এবং ফিজিক্স ইনস্ট্রাক্টর সায়েন্স ভাইয়া। ওকে, সো তোমাদের এই ফিজিক্সের জার্নিতে, তোমাদের যেখানে ফিজিক্সের যা ক্লাস হবে পুরোটা জার্নিতেই তোমাদের সাথে আমি যুক্ত থাকবো। ঠিক আছে, ওকে, চলো। তো আমাদের পেজটা সম্পর্কে হয়তো জানো সবাই, এখনও যারা আমাদের পেজটা লাইক করোনি পেজটা একটু লাইক করে দিয়ে আসবা। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবা, এখান থেকে আমাদের সরাসরি পেজে আমাদের রিডাইরেক্ট করবে। ঠিক আছে, সরাসরি আমাদের পেজটা একটু লাইক করে দিবা। আর আমাদের পেজটা হচ্ছে মূলত যারা পড়াশোনা করতে চায়, যাদের টাকা পয়সার একটু প্রবলেম আছে কিন্তু তারপরেও তাদের পড়াশোনা যাতে আটকে না থাকে, এই অদম্য লক্ষ্যকেই সামনে রেখে আমরা আমাদের এই সায়েন্স ভাই পেজটাকে প্রতিষ্ঠা করেছি। ওকে, সায়েন্স ভাই পেজটার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে কোনো স্টুডেন্ট পড়ালেখা থেকে বিচ্যুত না হয়ে যায়। ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে প্রত্যেক স্টুডেন্ট পড়ালেখার সাথে থাকে এবং সেটাও কম খরচে, কারণ বর্তমানে অফলাইন এডুকেশন সিস্টেম অনেকটা দামি হয়ে গেছে, অনেকটা। সো আমরা অফলাইনে যাতে কেউ টাকার বিনিময়ে পড়াশোনা আটকে না থাকে, সো অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা তোমাদের সাথে যুক্ত থাকবো এবং আমাদের কাছে কোয়ান্টিটি বেশি না, কোয়ালিটিটাই মেইন। তোমরা যদি 2 জন উপস্থিত থাকো তারপরেও যে আমাদের কাছে কোয়ান্টিটি পাবা, মাত্র যদি 20 জন 200 জন উপস্থিত থাকো একই কোয়ান্টিটি পাবা আমাদের কাছ থেকে, একই রকম কোয়ালিটি। অর্থাৎ 200 জন বলো বা 2 জন, আমাদের কাছে কোয়ান্টিটি ম্যাটার না, ম্যাটার হচ্ছে কোয়ালিটি। ওকে, তো চলো শুরু করি আমরা। নিউটনীয় বলবিদ্যা। ওকে, 1 মিনিট দাও আমাকে। ঠিক আছে, নিউটনের বলবিদ্যা, তা আসো। ওকে, নিউটনের বলবিদ্যার ভিতর আমাদের প্রথম টপিক যেটা আছে সেটা হচ্ছে গতি। এই গতি কি আমরা পড়ব। এরপর আছে নিউটনের গতিসূত্র 3টি, যার ভিতর এর সাথে ইনক্লুড হয়ে আছে আমাদের ঘূর্ণন গতি। ওকে, আমি যদি একটু লেটার পয়েন্টাতে দেখাই, প্রথমে আছে কি আমাদের গতি, এই গতির ভিতর কি আছে আমাদের নিউটনের গতিসূত্র। গতিসূত্র 3টি আমরা পড়ব এবং একই সাথে আমরা পড়ব ঘূর্ণন গতি, পরে পড়ব ভরবেগ এবং সংঘর্ষ। এই যে মোটা দাগে আমি যে এগুলো উল্লেখ করে রাখছি, তার মানে কি এই অধ্যায় কি এটাই সব? না, এই অধ্যায়ে এখনো পর্যন্ত আমরা কোনো ডিপেই শুরু করতে পারিনি। এখানে হচ্ছে আমরা কেবলমাত্র আমাদের যে মোটা দাগের যে টপিকগুলো সেগুলো উল্লেখ করে রাখছি। ওকে, চলো শুরু করি। দেখো বল, বল কি আমরা জানি না,
এই সবাই কমেন্ট করো তো, আমরা ক্লাস 9-10 বল পড়ে আসছি কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করো, আমরা 9-10 বল কি এটা পড়ে আসছি কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, আমরা 9-10 বল কি এটা পড়ছি কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করো তো যে আমরা 9-10 বল কি এটা পড়ছি কিনা। পড়ছি ভাইয়া, জি ভাইয়া পড়ছি। হ্যাঁ এই তো সাব্বাস, আমরা 9-10 বল পড়ছি না। তাহলে সবাই দ্রুত কমেন্ট করে ফেলো বলের একক কি। যদি আমরা বল কি এটা পড়ে থাকি তাহলে সবাই দ্রুত কমেন্ট করে ফেলো বলের একক কি। যদি সবাই সবাই দ্রুত কমেন্ট করে ফেলো, যদি বল কি এটা যদি আমরা পড়ে থাকি তাহলে সবাই দ্রুত কমেন্ট করো বলের একক কি। এন, আচ্ছা এই তো একজন একজন করে বলা শুরু করছে। ওকে হ্যাঁ নিউটন, রাইট। রবিউল ইসলাম, ওটা নিউটনের না, ইউ হবে না, ওটা ডাব্লু হবে। হ্যাঁ আমি যদি বলি ওটা নিউটনের না ডাব্লু হবে, ইউ হবে না। ওকে হ্যাঁ এই তো জারিন আক্তার, নিউটন নিউটন, হ্যাঁ এই তো সাব্বাস। বাহ, দেখি সবাই পড়ে আসছে, দেখছো সবাই কত পড়াশোনা করে আসছে। চলো এই পড়াশোনার গতিটাকে আমরা ধরে রাখবো, এই গতিটাকে আমরা ধরে রাখবো, ঠিক আছে। কারণ একটা যে তোমার জীবনে শাইন করতে গেলেই পড়াশোনার গতি অবশ্যই ধরে রাখতে হবে, ঠিক আছে। ওকে হ্যাঁ নিউটন নিউটন, রাইট। চলো শুরু করি তাহলে। দেখো বলের সংজ্ঞা কি ছিল মনে আছে, যে বাহ্যিক কারণ, দেখো যে বাহ্যিক কারণ কোনো স্থির বস্তুকে গতিশীল বা কোনো গতিশীল বস্তুর উপর অবস্থার পরিবর্তন ঘটায়। ওকে, অর্থাৎ যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হতে পারে, আবার গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন। তার মানে কি, সোজা কথায় বলতে গেলে আমরা যেটা প্রয়োগ করে আমাদের নিজেদের স্মরণ ঘটাই বা স্থির থেকে অবস্থান পরিবর্তন করি বা গতির পরিবর্তন করি তাকে বলা হয় কি, বল বলে। ওকে, যে কারণে স্থির বস্তু গতিশীল এবং গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটানোর চেষ্টা করে। অর্থাৎ সবসময় সবসময় কি বল প্রয়োগ করলেই আমাদের গতি পরিবর্তন হবে? সবসময় কি বল প্রয়োগ করলে গতি পরিবর্তন হয়? হয় না। যেমন দেখো, তুমি যদি সারাদিন ধরে একটা দেয়ালের উপর বল প্রয়োগ করো, সারাদিন তুমি যদি একটা দেয়ালের উপর বল প্রয়োগ করো, তাহলে কি তোমার জীবনেও সেই দেয়ালের কোনো ডিসপ্লেসমেন্ট ঘটবে বা সরণ ঘটবে? ঘটবে না। কিন্তু তুমি যদি একটা তোমার সাইকেলের উপর বল প্রয়োগ করো, তাহলে কি সেইটা তোমার জায়গা থেকে নড়বে এবং আস্তে আস্তে কি তার বেগ বৃদ্ধি পাবে। তার মানে কি, আমি বলতে পারি যে বল তুমি প্রয়োগ করতেছো ভালো কথা, কিন্তু তাতে অনেক সময় কি এই কাজ বা পরিবর্তন হতেও পারে, নাও পারে, ঠিক আছে। ওকে নেক্সট, এরপর আসো। এবার কি লেখা আছে, বল একটি ভেক্টর রাশি। আচ্ছা এই ভেক্টর রাশি কি মনে আছে? ভেক্টর রাশি কি মনে আছে? আমরা ভেক্টরের ভিতর পড়ছি যে বল একটি ভেক্টর রাশি, অর্থাৎ এর মান এবং দিক উভয়ই আছে, ঠিক আছে। বল একটি ভেক্টর রাশি, এর মান এবং দিক কি উভয়ই আছে। যার মান এবং দিক উভয় থাকে তাহলে কি দেয়াল ভেঙে যাবে। এই আমি হালকের ধাক্কা দেওয়ার কথা বলি নাই, আমি আমাদের সাধারণ মানুষের ধাক্কা দেওয়ার কথা বলছি। আমি হালকের ধাক্কা দেওয়ার কথা বলি নাই রবিউল হাসান, আমি ধাক্কা দেওয়ার কথা বলছি। ওকে চলো, বলের প্রকারভেদ এখন আসো। বলের প্রকারভেদ, বলের প্রকারভেদ দুই প্রকার আছে। হ্যাঁ এই তো, যে রাশির মান ও দিক উভয় আছে, যে রাশির মান এবং দিক উভয় আছে। ওকে, তাহলে যে রাশির মান এবং দিক উভয় আছে, হ্যাঁ দাদা জি দাদা। বলের প্রকারভেদ, দেয়াল ভেঙে যাবে। এই দেয়াল ভেঙে যাবে, বাবারে তোমাদের ঠেলায় কি জোর, আমি ঠেললে তো একটা টেবিলও নড়ে না, তোমাদের কি জোরে ঠেলাঠেলি করো তোমরা, কি জোর তোমাদের ঠেলায়। যাই হোক আসো, স্পর্শকীয় বল। এখন বলো তো, যদি আমি কোনো বস্তুর উপর সরাসরি মানে টাচের মাধ্যমে বলটা প্রয়োগ করি, লাইক দেয়ালের উপর বল প্রয়োগ বা টেবিলের উপর বল প্রয়োগ, ওকে, তাহলে তাকে কি বলা হচ্ছে, স্পর্শকীয় বল। দেখো এখানে উল্লেখ করা আছে,
আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতেছি কি টাচের মাধ্যমে, বা সরাসরি তার সাথে আমার সংযোগটা আছে, স্পর্শ আছে, তাই কে বলা হচ্ছে স্পর্শকীয় বল। অর্থাৎ দেখো সংজ্ঞা বলছে কি দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে সৃষ্ট বল, যেমন কি বলা যায় ঘর্ষণ বল, টান বল বা ধাক্কা, টেনশন, এগুলো। ওকে, এই টান বল, ধাক্কা, টেনশন, এটা তিনটে আমরা সামনে জানবো। ওকে, হালকের ধাক্কায় তো বিল্ডিংও নড়ে যাবে, রাইট? হালকের ধাক্কায় তো বিল্ডিংও নড়ে যাবে, আর আমার ধাক্কায় তো একটা টেবিলও নড়ে না। হালকের ধাক্কায় বিল্ডিং নড়ে যাবে, আমার ধাক্কায় তো টেবিলও নড়ে না। আচ্ছা আসো, স্পর্শকীয় বল, এই ঘর্ষণ বল, টান বল, ধাক্কা বল, এইগুলো আমরা সামনে দেখবো, আমাদের সামনে আছে, প্রত্যেকটা নিয়ে পড়াশোনা আছে আমাদের। ওকে, এই প্রত্যেকটা নিয়ে আমাদের পড়াশোনা আছে। ওকে আসো, এরপর কি বলছি, অস্পর্শ বল, প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই সৃষ্ট বল। অর্থাৎ যদি আমার দুইটা বস্তুর মধ্যে স্পর্শ না থাকে, যেমন আমরা 9-10-এ পড়ি নাই, আমাদের তো 9-10 শর্ট সিলেবাস না? আচ্ছা, 9-10-এ শর্ট সিলেবাসের ভিতর সেখানে ছিল আমাদের, তারপরও ছিল মহাকর্ষ বল, কুলম্ব বল। কুলম্ব বলের সংজ্ঞা কি আমরা জানি? আমরা পড়ছিলাম 9-10-এ কুলম্ব বল, দুইটা চার্জিত বস্তুর মধ্যে যে বল কাজ করে তাকে বলা হয় কুলম্ব বল। আমরা কি পড়ছি কুলম্ব বল, তারপর মহাকর্ষ বল, তারপর আলফা কণা বিচ্ছুরণ বল, এগুলো কি পড়ছি আমরা? এগুলো পড়ছি? একটু কমেন্ট করো তো, কমেন্ট করো একটু, এগুলো পড়ছি কি না? টেনশন কি? হ্যাঁ, সোমা মণ্ডল, টেনশন পাবো সামনে, সামনে পাবো, টেনশনের সংজ্ঞা আছে সামনে। তোমাকে দ্রুত কমেন্ট করে জানাও যে কুলম্ব বল, মহাকর্ষ বল, এগুলো পড়ছি কিনা। হ্যাঁ, এই তো একজন লিখছে জি ভাইয়া। ওকে, একজন বলছে জি ভাইয়া। ওকে, শোনো, দুইটা চার্জিত মধ্যে বস্তুর মধ্যে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, তাহলে তো বুঝতেই পারতেছো। ওকে, তাহলে বলো আমাকে, মহাকর্ষ বল বা কুলম্ব বল, এই দুইটা বলের মধ্যে তোমার যদি কোনো আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলের জন্য সেক্ষেত্রে কি কোনো সংস্পর্শের দরকার আছে? নেই। যদি সংস্পর্শের দরকার না থাকে তাহলে আমরা কি বলতে পারি, তাকে অস্পর্শ বল। তার মানে কি প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই, যেখানে আছে প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই বল সৃষ্ট হবে। ওকে, আচ্ছা চলো নেক্সট। ওকে, দেখো বল, এরপর আছে এই যে দেখো টান, টান বল। এখানে দেখো উল্লেখ করছি সংজ্ঞা, কোনো বস্তু বল প্রয়োগে নিজের দিকে টানলে। আচ্ছা, আমরা শপিং মলে গিয়ে যখন দরজাটা লেখা থাকে পুল আর পুশ, এরকম লেখা থাকে না শপিং মলের দরজায়, পুল অথবা পুশ। এখন তুমি বলো যদি পুশ করো তাহলে সেটা হবে ধাক্কা, ঠিক আছে? আর যদি পুল করো সেটা হবে টানা। ওকে, তুমি যদি পুল করো তাহলে সেটা হবে টানা, যদি পুশ করো তাহলে সেটা হবে ধাক্কা। ওকে, ঠিক আছে। ওকে, চলো এরপর আসে কি, তাহলে টান মানে কি, তুমি কোনো দরজাকে বা কোনো কিছুকে যদি নিজের দিকে টান দাও তাহলে সেটাকে কে বলা হবে? টান। আর যদি তুমি ধাক্কা দাও কোনো কিছুকে, টানের বিপরীতে কোনো বস্তু সামনের দিকে বল প্রয়োগ করলে সেটা হবে কি? ধাক্কা। এবার আসো টেনশন, দেখো সংজ্ঞাটা কি লিখছি, কোনো বস্তুকে, দুটি বস্তুকে কোনো জড় মাধ্যমের সাহায্যে পরস্পরের নিকটবর্তী করা হলে বা করার চেষ্টা অব্যাহত রাখা হলে যে ক্রিয়া প্রতিক্রিয়ার উদ্ভব হয়। আচ্ছা, জড় মাধ্যমে কোন নিজেদের মধ্যে যদি অপচেষ্টা করা হয়, নিজেদের মধ্যে নিকটবর্তী করা হয়, দ্যাট মিনস ধরো দুইটা চার্জিত বস্তু নিজেদের ভিতর কি কারণে আকর্ষণ হতে পারে? কুলম্ব বলের কারণে, এটা আমরা জানি। কিন্তু এবার কুলম্ব বলের কারণে না করে, ধরো তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো এবং দুই দিক থেকে দুইটা দড়ি ধরে টান দিচ্ছ। ওকে, তুমি দুই দিক থেকে দুইটা দড়ি ধরে নিজের দিকে টান দিচ্ছ, তাহলে তুমি এক প্রথম দড়ির উপর যে টান দিচ্ছ, দ্বিতীয় দড়ির উপরও কি সেম পরিমাণ টান দিয়ে তাদেরকে দুটা কাছাকাছি আনার চেষ্টা করছো না? এই যে যে তুমি টানটা দিচ্ছ এটাকে বলা হয় টেনশন বল। ওকে, টেনশন বা টেনশন বল। তাহলে কি ধাক্কা, টান এবং টেনশন বোঝা গেছে? দ্রুত কমেন্ট করো সবাই। ধাক্কা, টান এবং টেনশন বোঝা গেছে? দ্রুত কমেন্ট করো। ধাক্কা, টান এবং টেনশন বোঝা গেছে? কমেন্ট করো। ওকে, চলো। ওকে, বল, এই বলকে আবার আরো দুই ভাবে ভাগ করা যায়।
ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, চলো এই বলকে আরো দুইভাবে ভাগ করা যায়। কিভাবে? একটা হচ্ছে মৌলিক বল, একটা হচ্ছে যৌগিক বল। ওকে, মৌলিক বল কি? সংজ্ঞা আছে দেখো, যে কোনো বল অন্যান্য বল থেকে উৎপন্ন হয় না এবং অন্য বলের রূপ বা রূপান্তর নয়, এবং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাকে বলা হয় মৌলিক বল। আমরা জানি এটা, যে মৌলিক জিনিসটা কি, তার মানে কি, এটা অবশ্যই কোনো কিছু থেকে সৃষ্টি হবে না, সে নিজেই নিজেকে সৃষ্টি করবে এবং এই জিনিসটা থেকে বাকি জিনিসগুলো সৃষ্টি হবে। ওকে, তার মানে কি, মৌলিক বল যে কোনো বল থেকে উৎপন্ন হবে না এবং অন্য বলের রূপ বা রূপান্তর নয়, তাকে বলা হয় কি মৌলিক বল। ওকে, দেখো আমি এখানে লিখে রাখছি মৌলিক বল কয়টা, চারটা। মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। ওকে, এই সবাই একটু কমেন্ট করো তো যে আমরা এই জিনিসগুলোর নাম জানি কিনা। মৌলিক বলের যে চারটে প্রকারভেদ, আমরা এই জিনিসগুলোর নাম জানি কিনা। মৌলিক বলের যে চারটে প্রকারভেদ, আমরা এই জিনিসগুলোর নাম জানি কিনা। দেখো আজকে ক্লাসটা প্রথম ক্লাস, তো আজকে ক্লাসটা মেইনলি আছে থিওরিটিক্যাল। ওকে, ম্যাথমেটিক্যাল টার্ম অনেক কম আমাদের। এই থিওরিটিক্যাল বল রিলেটেড এই থিওরিটিক্যালগুলো অনেক পড়তে হবে, কারণ এখান থেকে প্রতি বছর মেডিকেল এবং অ্যাডমিশন টেস্টে, মেডিকেল অ্যাডমিশন বলো ইঞ্জিনিয়ারিং বলো, প্রত্যেক জায়গায় কোশ্চেন আসে। ওকে, ওকে জানি ভাইয়া জানি। আজকে ক্লাসটা হচ্ছে মেইনলি থিওরিটিক্যাল, আমরা থিওরিটিক্যাল পার্টটা আজকে পড়বো। ওকে, লিখছে হ্যাঁ দাদা, জি ভাইয়া, জি ভাইয়া জানি, জানি দাদা। ওকে, চলো। মৌলিক বল চার প্রকার, রাইট। মৌলিক বল চার প্রকার, কি কি? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয়, সবল নিউক্লিয় এবং দুর্বল নিউক্লিয়। ওকে, এই প্রত্যেকটা সম্পর্কে আমাদের জানতে হবে। আসো, মহাকর্ষ বল, সবাই দ্রুত কমেন্ট করো মহাকর্ষ বল বিজ্ঞানী কোন বিজ্ঞানী দিয়েছেন। সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, মহাকর্ষ বল আমরা তো পড়তেছি মহাকর্ষ বল, কিন্তু কোন বিজ্ঞানী দিয়েছে এটা কি জানি? সবাই একটু দ্রুত কমেন্ট করো কোন বিজ্ঞানী দিয়েছেন। দ্রুত কমেন্ট করো একটু, মহাকর্ষ বল কোন বিজ্ঞানী দিয়েছেন। ওকে, সবচেয়ে ছোট বল মহাকর্ষ বল, হ্যাঁ রবিউল থ্যাংক ইউ। সবচেয়ে ছোট বল মহাকর্ষ, হ্যাঁ এই তো কমেন্ট চলে আসছে নিউটন। ওকে, মহাকর্ষ বল কে দিয়েছেন? নিউটন দিয়েছেন। তাহলে আসো, মহাকর্ষ কি? এই মহাবিশ্বের যে কোনো দুইটি কণার মধ্যকার আকর্ষণ বল। আচ্ছা, যে কোনো দুইটি কণার মধ্যকার আকর্ষণ বল কি হবে? এদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এই যে এফ, এই এফ কে আকর্ষণ বল আমরা কি বলতে পারি? এটা প্রপোর্শনাল টু m1 m2, মানে কি এই দুইটা ভরের গুণফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক 1/r²। ওকে, তাহলে কি এখানে যখন m1 এবং m2 স্থির, এই দুইটা সমানুপাতিককে আমরা যখন একসাথে করতে পারি, তখন কি আমরা বলতে পারি যে f সমানুপাতিক m1 m2/r²। ওকে, ঠিক আছে। তাহলে এরপর দেখো এখানে নিচে কি লেখা যায়, এই সমানুপাতিক ধ্রুবকটা উঠে গিয়ে, সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে আসলে একটা ধ্রুবক, f ইকুয়াল জি m1 m2/r²। ওকে, এইখানে এই জিটা কি একটা মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা কি আসলো? f ইকুয়াল জি m1 m2/r²। ওকে, সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই আমাকে একটু বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, চলো চলো নেক্সট যাই। দেখো, মহাকর্ষ বল সম্পর্কে আরো কিছু তথ্য লেখা আছে। এর পাল্লা অসীম। ওকে, এর পাল্লা কি? অসীম। এটি সবচেয়ে দুর্বলতম বল। পাল্লা অসীম মানে কি? অর্থাৎ যতটা দূর পর্যন্ত এই বলটা কাজ করতে পারে। আমি যদি বলি যে সূর্য এবং পৃথিবীর মধ্যে কোন বল কাজ করে, এটা হচ্ছে মহাকর্ষ বল। কারণ কি, এখানে দুইটার বস্তু অনেক দূর, প্রায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার।
এত দূরে থেকেও তারা নিজেদের ভিতর মহাকর্ষ আকর্ষণ বল ক্রিয়া করতে পারতেছে। এই মহাকর্ষ বলের কারণেই আমাদের গ্রহগুলো চারপাশে ঘুরতেছে, সূর্যের চারপাশে ঘুরতেছে গ্রহ। ওকে, তাহলে আসো এখানে কি বলছে, এর পাল্লা অসীম, অর্থাৎ এটা অনেক দূর পর্যন্ত ক্রিয়া করতে পারে। এই যে এখানে আমাদের আছে কি, এর পাল্লা অসীম, এর কোনো নির্দিষ্ট রেঞ্জ নেই। ওকে, এটি সবচেয়ে দুর্বলতম বল, এটি সবচেয়ে দুর্বলতম বল। ওকে, এরপরে আসো কি বলছে, গ্রাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময় দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। অর্থাৎ গ্রাভিটন নামক, আমাদের এই মহাকর্ষের ইংলিশ কি গ্র্যাভিটি না, সেখান থেকে এই গ্র্যাভিটিটা কেন আসছে, গ্র্যাভিটি আসছে গ্রাভিটন নামক কণা। এই কণা কি, এই কণাটা হচ্ছে এক প্রকার কণা যার কারণে আমাদের মহাকর্ষ বল কি ক্রিয়া করে। ওকে, তাহলে এই গ্রাভিটন নামক কণার কারণে এই পারস্পরিক বিনিময় দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। ওকে, আচ্ছা, এরপর আসো, এই বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। অর্থাৎ বলতো, আমি যদি পৃথিবী থেকে অনেক দূরে এই কাজটা করাই, মহাকর্ষে কোনো তো বাতাস নেই, মানে মহাকাশে মহাকাশে কোনো তো বাতাস নেই, বায়ুমণ্ডল নেই, তারপরেও কি আমাদের এই মহাকর্ষ বল ক্রিয়া করতেছে। তার মানে কি আমি বলতে পারি, যে অনেক দূর হলেও আমাদের মহাকর্ষ বল ক্রিয়া করবে এবং সেখানে কোনো বায়ু মাধ্যম বা কোনো ধরনের কোনো মাধ্যম ক্রিয়া করবে না, মাধ্যমের কোনো ভূমিকা এতে নেই। ওকে, এরপর আসো, এর কারণে বস্তুর ওজন অনুভূত হয়। আচ্ছা, মহাকর্ষ বলের ভিতরে ধরো একটা বস্তু হচ্ছে মানুষ, একটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী মানুষকে যে বলে আকর্ষণ করবে, মানুষও তো পৃথিবীকে সেই বলেই আকর্ষণ করবে না। আর আমরা জানি কি এই দুইটা আকর্ষণ হচ্ছে মহাকর্ষ বলের উদাহরণ। আবার আমরা কি এটা জানি যে এই দুইটা মহাকর্ষের মধ্যে যদি একটা বল হয়, মানে একটা বস্তু হয় মানুষ, তাহলে কি হবে, মানুষ যদি একটা হয় তাহলে সেখানে কি কাজ করবে, অভিকর্ষ বল। এবং আমরা জানি কি পৃথিবী মানুষকে বা কোনো বস্তুকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলা হয়, ওজন। ওকে, তাহলে কি বোঝা গেছে যে কেন মহাকর্ষ বলের কারণে ওজন অনুভূত হয়। এই প্রত্যেকটা লাইন কিন্তু একটা অনুধাবন প্রশ্ন, প্রতিটা লাইন এক একটা অনুধাবন প্রশ্ন। সো আমি যে কথাগুলো বলবো এই ব্যাখ্যাগুলো অবশ্যই মন দিয়ে শুনবে। ওকে, আমি যে কথাগুলো বলবো অবশ্যই ব্যাখ্যাগুলো মন দিয়ে শুনবে। ওকে, দেখো এরপর কি বলছে, এই বলের কারণে গ্রহসমূহ নক্ষত্রের চারপাশে ঘোরে। এটা তো আমরা জানি যে যেমন এই সূর্যের চারপাশে কি আমাদের পৃথিবী ঘুরতেছে, শুধু পৃথিবী না, এরকম 8টা গ্রহ সূর্যের চারপাশে ঘুরতেছে। কেন ঘুরতেছে, এই মহাকর্ষ বলের কারণে। ওকে, এরপর আসো, আর কি বলছে, এই বলের কারণে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে ছিটকে পড়ছি না। এই বলের কারণে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে ছিটকে পড়ছি না, কারণ আমাদের ওজন যে কাজ করতেছে এটা পৃথিবী বরাবর। তাহলে পৃথিবী বরাবর যদি আমাদের ওজন কাজ করে তাহলে কি আমরা পৃথিবী থেকে ছিটকে যাব না। পৃথিবী থেকে যে ওজন পৃথিবীর দিকে কাজ করে তাহলে আমরা সবসময় যেভাবেই পড়ি না কেন এটা পৃথিবী পৃষ্ঠেই থাকবো আমরা। ঠিক আছে, ওকে, এরপরে কি বলছে, এই বল তারাগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। তার মানে কি আমাদের যে তারা আমরা দেখতে পাই আকাশে, আমরা যে গ্যালাক্সি দেখতে পাই, এই গ্যালাক্সি মূলত কিভাবে দেখতে পাই, তারা, আকাশে তো অনেক তারা আছে, এরা দেখতে ছোট, বাট আসলে কি এই তারাগুলো এক একটা কি গ্রহ মতো। ঠিক আছে, আবার অনেক তারা আছে এগুলো এক একটা নক্ষত্র, এবং এই নক্ষত্রের কারণে এদের আলো এত বেশি যে এটা পৃথিবীতে আলো আসে এবং আমরা কি এদের দেখতে পাই। ওকে, সো এখানে কি বলা হয়েছে, এই তারাগুলোকে একত্রিত করে আমরা গ্যালাক্সি গঠন করে। অর্থাৎ এরা যদি নিজেদের ভিতর আকর্ষণ না করতো তাহলে কি আমাদের এই গ্যালাক্সি, যেমন আমাদের এই সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত, কেউ বলতে পারো, সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত, এই সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত, বা আমাদের এই যে সূর্য বা এটা কোন গ্যালাক্সির অন্তর্গত বলো তো। সৌরজগৎ এটা কোন গ্যালাক্সির অন্তর্গত, কেউ বলতে পারো। সৌরজগৎ সূর্য দিয়ে যে আমাদের 8টা গ্রহ, এটা কোন গ্যালাক্সির অন্তর্গত বলতে পারো। মিল্কি ওয়ে, রাইট। মিল্কি ওয়ের একটা সুন্দর বাংলা নাম আছে, এটাকে বলতে পারবা বলো তো। মিল্কি ওয়ের একটা সুন্দর বাংলা নাম আছে, এই সি হালিম এ, না হাইম, সি হাইম এ, ওটা মিল্ক ওয়ে না, তোমার তো দুগ্ধ পথ হয়ে গেছে, ওটা মিল্ক ওয়ে না, ওটা মিল্কি ওয়ে। হ্যাঁ,
এবার ঠিক আছে। আচ্ছা, আমাকে এবার একটু দ্রুত বলো, এই মিল্কি ওয়ের একটা সুন্দর বাংলা আছে, এটা কি বলতে পারো? মিল্কি ওয়ের একটা সুন্দর বাংলা আছে, সুন্দর বাংলা আছে। মিল্কি ওয়ের একটা সুন্দর বাংলা আছে। সুন্দর বাংলাটাকেও বলতে পারবা? হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি, এই তো ভালো বলছো, খুব সুন্দর। কাদের পড়াই আমি, কেন পড়াই? হ্যাঁ, আকাশগঙ্গা, রাইট। এই তো পারছে একদম, আকাশগঙ্গা। আকাশগঙ্গা, রাইট। এই যে আমি লিখে রাখছি স্লাইডে। ওকে, মিল্কি ওয়ের বি কি? আকাশগঙ্গা, হ্যাঁ হ্যাঁ, রাইট। স্যামসাং গ্যালাক্সি, কি সুন্দর উত্তর দিছে একজন। আমাদের গ্যালাক্সির নাম কি? স্যামসাং গ্যালাক্সি, খুব সুন্দর দিছে নাম। আচ্ছা আসো, তাহলে আসো, আমাদের যে সূর্য বা সৌরজগৎ যে গ্যালাক্সির ভিতর অবস্থিত তার নাম কি? মিল্কি ওয়ে। তার নাম কি? আকাশগঙ্গা। ওকে, না রবিউল, ছায়াপথ না, এটা হচ্ছে আকাশগঙ্গা। ওকে, চলো এবার আসো, তাড়িৎ চুম্বক বল। তাড়িৎ চুম্বক বল কি? এটি হচ্ছে মাঝারি শক্তি সম্পন্ন একটি বল। যেমন আমাদের রবিউল আগেবার বলে ফেলছে যে সব থেকে দুর্বল বল কি? মহাকর্ষ বল। ওকে, তাহলে এবার আসো, এটি হচ্ছে সব থেকে মাঝারি শক্তি সম্পন্ন একটি বল। ওকে ওকে, এবার আসো, আপেক্ষিক গতিতে ভ্রমণরত দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে তড়িৎচুম্বক বল। তাহলে আমরা কি বলতে পারি যে দুটি ক্রিয়ারত, দুটি চার্জিত বস্তুর মধ্যে, চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়ারত বল হচ্ছে কি? তড়িৎচুম্বক বল। ওকে, তার মানে কি? দুইটা চার্জিত, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ, দুইটা চার্জিত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করবে, এটাকে কি বলা হচ্ছে? আমাদের তড়িৎচুম্বকীয় বল। ওকে, একজন লিখছে দুধের ছায়া হবে ভাই। হ্যাঁ, তো তোমার মতোই ট্রান্সলেটর খুঁজছে গুগল, বলে দুধের ছায়া। তাহলে তো দুধের ছায়া হবে না, তো দুধের পথ হয়ে যাবে। মিল্কি ওয়ে মানে তাহলে তো দুধের পথ হয়ে যাবে, বা দুগ্ধময় পথ। তোমার মতোই এই খুঁজছে গুগল ট্রান্সলেটর, তোমার মতোই খুঁজছে। ওকে চলো, ভরহীন চার্জহীন ফোটন কণার বিনিময়ে এই বল কার্যকর হয়। ওকে, তাড়িৎ চুম্বকীয় বল, এই তাড়িৎ চুম্বকীয় বলের কি? যেমন আমরা মহাকর্ষ বলের একটা পড়ছি, ক্রিয়া বা নির্দেশবোধের ইন্টারাকশন হয় কিসের মাধ্যমে? এটা হচ্ছে মহাকর্ষ বলের হয় গ্রাভিটনের কণার মাধ্যমে। আর তড়িৎ চুম্বকীয় বল এটা কেন হয়? এটা হয় ফোটন কণার বিনিময়ে। ওকে, এটা মুখস্থ রাখতে হবে। পার্বণ ভাই, সবচেয়ে দুর্বল বল কোনটি? মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল আসলেই মহাকর্ষ বল। ওকে, চলো, ভরহীন চার্জহীন ফোটন কণার বিনিময়ে এই বল কার্যকর হয়। এই যে, তাহলে ফোটন কণা কি হবে? ফোটনের কোনো চার্জও নেই, ভরও নেই, কিন্তু এইটা বিনিময়ের কারণে আমাদের তাড়িৎচুম্বক বলা হয়। এবং এটা কেন হয়, কিভাবে হয়, এটা আমরা পড়বো সেকেন্ড পেপার চ্যাপ্টার 7। ওকে, এটা কেন হয়, কিভাবে হয়, এটা আমরা পড়বো সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এ। ওকে, এবার আসো, কি বলছে? স্থিতিস্থাপক বল, আণবিক বল, রাসায়নিক বল ইত্যাদিতে এই বলের প্রকাশ ঘটে। ওকে, তাহলে তাড়িৎ চুম্বক বল থেকে আমরা কি কি উদাহরণ পাচ্ছি? প্রথমে এটা হচ্ছে স্থিতিস্থাপক বল, হয়ে গেল স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া, এই প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা কোন বলের উদাহরণ পাচ্ছি? এই তাড়িৎ চুম্বক বলের উদাহরণ। ওকে, এবার আছো, ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু ও অণু গঠনে এটি কার্যকর ভূমিকা পালন করে। তাহলে মুখস্থ রাখবা, তাড়িৎ চুম্বকীয় বল কি করে? ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু ও অণু গঠনে কার্যকর ভূমিকা পালন করে। ওকে, আচ্ছা এরপর আসো, এর পাল্লা অসীম। আমরা এর আগে মহাকর্ষ বলের পাল্লা পেয়েছি অসীম, না? এই অসীমের পর আমরা তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা এটাও পেলাম কি? অসীম। ঠিক আছে, ওকে চলো, এরপরে আমাদের তাহলে দুইটা বল পড়া হয়ে গেল, একটা কি? মহাকর্ষ বল, আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। ওকে,
নেক্সট চলো, সবল নিউক্লিয় বল। ওকে, আচ্ছা আমি যদি এখানে একটু সুন্দর করে দিই, সবল নিউক্লিয় বল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে চলো 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 পড়ি। চলো, এটি সব থেকে শক্তিশালী বল। তাহলে আমরা প্রথমে কি পেলাম? সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, আর সব থেকে শক্তিশালী বল হচ্ছে কি? সবল নিউক্লিয় বল। ওকে, আচ্ছা এইটা হচ্ছে একটা একক, এই জিনিসটা হচ্ছে একটা একক। ওকে, এই যে এটা, এটা হচ্ছে একটা একক। আমি যদি বলি এটা হচ্ছে 1 ফেমটোমিটার। ওকে, এই আর রেডিয়াস এটা হচ্ছে 1 ফেমটোমিটার। ওকে, এটা কেন আসছে এটা কেবলে এখনই বুঝতে পারবে। ওকে, চলো কি বলছে এবার দেখো, শক্তিশালী নিউক্লিয় বল যেমন প্রোটন নিউট্রন এর মধ্যে তীব্র আকর্ষণ বল। তাহলে এই শক্তিশালী নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল, এটার মানে কি আসলে এই প্রোটন বা নিউট্রনের মধ্যে যে তীব্র আকর্ষণ বল, এটাকে কি বলা হচ্ছে? সবল নিউক্লিয় বল। ওকে, প্রোটন ও নিউট্রনের মধ্যে গ্লুয়ন, এই গ্লুয়ন শব্দটা মুখস্থ রাখবা। ওকে, গ্লুয়ন, এই গ্লুয়ন কণার বিনিময়ের ফলে কি আমাদের এই বল কার্যকর হয়। এই তোমাদের বঙ্কিম ভাই বলছে বল পড়াতে পড়াতে না আমার বল শেষ না হয়ে যায়, না শেষ হবে না। ওকে চলো, কি বলছে এরপর? আকর্ষণধর্মী বল। এই সবল নিউক্লিয় বল কি এক প্রকার আকর্ষণধর্মী বল। ওকে, সবল নিউক্লিয় বল হচ্ছে এক প্রকার আকর্ষণধর্মী বল, অর্থাৎ এটি প্রোটন এবং নিউট্রনের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। ওকে, এরপর আসো, এই বল নিউক্লিয়াসের বাইরে ক্রিয়া করে না। এই নিউক্লিয়াসের বাইরে ক্রিয়া করে না, কেন করে না? কারণ এটি স্বল্প পাল্লা বিশিষ্ট বল। ওকে, নিউক্লিয়াসের বাইরে প্রোটন নিউট্রন কি থাকতে পারবে? এই সবাই কমেন্ট করো তো, নিউক্লিয়াসের বাইরে কি প্রোটন নিউট্রন থাকতে পারবে? সবাই কমেন্ট করো। প্রোটন নিউট্রন কি নিউক্লিয়াসের বাইরে থাকতে পারবে? কমেন্ট করো। প্রোটন বা নিউট্রন কি নিউক্লিয়াসের বাইরে থাকতে পারবে? সবাই কমেন্ট করো দ্রুত। প্রোটন বা নিউট্রন, এ তোমাদের বঙ্কিম ভাইও দেখছো আমাদের সাথে ফিজিক্স পড়তে চলে আসছে। ঠিক আছে, ওকে, আমাকে দ্রুত বলো যে আমাদের নিউক্লিয়াসের বাইরে কি প্রোটন নিউট্রন থাকতে পারে? পারে না। তাহলে কি এই বল কি নিউক্লিয়াসের বাইরে আদৌ ক্রিয়া করবে? করবে না। ঠিক আছে, ওকে চলো, তার মানে কি এই পাল্লা 10⁻⁻15 যা নিউক্লিয়াসের রেডিয়াস। নিউক্লিয়াসের রেডিয়াস কত? নিউক্লিয়াসের রেডিয়াস কত? 10⁻⁻15 মিটার। ওকে, এই জন্যই এইটাকে আমরা বললি কি 1 ফেমটোমিটার। ওকে, এই জিনিসটা তাহলে এবার কেন আসছে এবার বোঝা গেছে। ওকে, এবার আসো, নিউক্লিয়াস ও প্রোটন নিউক্লিয়াস একত্রিত করে নিউক্লিয়াস গঠন করে। তাহলে এদের ভিতর যে বল কাজ করবে, এই বলের কারণেই না নিউক্লিয়াস গঠন করবে। তাহলে প্রোটন এবং নিউট্রনকে একত্রিত করে যে নিউক্লিয়াস গঠন করবে, এটার জন্য কে দায়ী? এই সবল নিউক্লিয় বল। ওকে, ওকে, এবার আসো, নিউক্লিয়াস দুই ধরনের আছে, একটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস আর একটা হচ্ছে অস্থায়ী নিউক্লিয়াস। ওকে, স্থায়ী অস্থায়ী কি আমরা জানি, এটা আমরা 9-10-এ মনে হয় একটু পড়ছি। তেজস্ক্রিয়তা বা আমাদের যে নিউক্লিয়াসগুলো ভেঙে যায়, আমরা আমাদের ই ভাই তো বঙ্কিম ভাই তো পড়াইছে গুণগত রসায়নে, যে আমাদের যে নিউক্লিয়াসগুলো ভেঙে যায়, কেন ভেঙে যায়? কারণ আমাদের এই নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউট্রনের অনুপাত কি অনেক সময় বেশি হয়ে যায়। ঠিক আছে, এই বেশি হয়ে যাওয়ার কারণে কি এই নিউক্লিয়াস ভেঙে যায়। তাহলে নিউক্লিয়াস যেটা ভেঙে যাবে সেটা হচ্ছে অস্থায়ী, এবং যেটা ভাঙবে না সেটাকে বলা হবে কি স্থায়ী। ওকে, সবাই দ্রুত বলো যে পর্যন্ত বুঝছো কিনা, সবাই দ্রুত বলো যে পর্যন্ত বুঝছো কিনা। এই সবাই দ্রুত বলো এ পর্যন্ত বুঝছো কিনা। সবাই দ্রুত বলো এই পর্যন্ত বুঝছো কিনা। জি বুঝছি।
ওকে, একজন বলছে জি ভাইয়া বুঝছি বুঝছি ভাইয়া। ওকে চলো নেক্সট, দুর্বল নিউক্লিয় বল। ওকে, এবার আসো, যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর ক্রিয়া করে অনেক অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে কি বলে? দুর্বল নিউক্লিয় বল। সংজ্ঞাটা মুখস্থ রাখবা। এই যে আমরা কেবলই বললাম যে আমাদের নিউক্লিয়াস দুই ধরনের হয়, তাহলে একটা হচ্ছে মানে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। তাহলে অস্থায়ী নিউক্লিয়াস কেন ভেঙে যায়? এই দুর্বল নিউক্লিয় বলের কারণে অস্থায়ী নিউক্লিয়াস ভেঙে যায়। ওকে, এই অধিকাংশ তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়াগুলো দুর্বল নিউক্লিয় বলের কারণে ঘটে। ওকে, এটা দেখছো, এই যে আমরা দেখছি এটা। ওকে, এবার আসো, বলছে কি এই বলের পাল্লা হচ্ছে কি 10⁻⁻16 থেকে 10⁻⁻18 মিটার। তার মানে কি এটা আমাদের যে দুর্বল নিউক্লিয় বল কি সবল নিউক্লিয় বলের থেকেও আরো কম রেঞ্জে কাজ করে। ওকে, আমাদের দুর্বল নিউক্লিয় বলটা সবল নিউক্লিয় বলের থেকেই আরো কম রেঞ্জে কাজ করে। ওকে, চলো এরপর আসো কি বলছে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে আলফা বিটা গামা কণা নির্গত হয়। এটা আমরা পড়ছি, আমাদের বঙ্কিম ভাই পড়াইছে না রাদারফোর্ডের আলফা বিটা গামা আলফা পরীক্ষণ। ওকে, সেই তেজস্ক্রিয়তা কেন হয়? তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে আলফা বিটা গামা নির্গত হয়। এখন এই তেজস্ক্রিয়তা কেন হয়? আমাদের ভিতর এই নিউক্লিয়াসের ভিতর যে দুর্বল নিউক্লিয়াস বল কাজ করে, এই দুর্বল নিউক্লিয় বলের কারণে আমাদের এই তেজস্ক্রিয় ভাঙন ঘটে এবং এই ভাঙনের কারণে গিয়ে আমরা আলফা বিটা গামা বল গামা কণা বুঝতে পারি, বের হয় এটা। ঠিক আছে, ওকে, এই বল সবল নিউক্লিয় বল এবং দুর্বল তড়িৎচুম্বক বল অপেক্ষা দুর্বল, কিন্তু মহাকর্ষীয় বল অপেক্ষা শক্তিশালী। তার মানে কি বলতো, সবল নিউক্লিয় বল আর তড়িৎচুম্বক বল এর থেকে দুর্বল বলকে এই দুর্বল নিউক্লিয় বল। তার মানে মহাকর্ষ বল হচ্ছে সব থেকে বেশি দুর্বল। ঠিক আছে, এই আমার মতো তোমাদের বায়োলজিতে বঙ্কিম ভাই একদম কোপাই দিচ্ছে, বায়োলজি পারে বঙ্কিম ভাই, আর সে হচ্ছে সবল নিউক্লিয় বল বায়োলজির জন্য, সবল নিউক্লিয়, আর আমি হচ্ছে বায়োলজির মহাকর্ষ বল, পারি না কিছুই তেমন। যাই হোক, তো চলো, মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় সবল নিউক্লিয় এবং তড়িৎচুম্বক বল অপেক্ষা দুর্বল, কিন্তু মহাকর্ষ বল অপেক্ষা শক্তিশালী। ওকে, এবার আসো, বোসন কণ নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ে এই বল কার্যকর হয়। ওকে, বোসন কণা কি এটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের মহাকর্ষকে ভাঙলে বা মহাকর্ষ বলতে আমাদের পরমাণুকে ভাঙলে আমাদের আরো ক্ষুদ্র ক্ষুদ্র তিনটা কণা আসে, এটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। এবং বিজ্ঞানীরা দেখেছেন কি এই ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ভাঙলে আরো দুই প্রকার কণা পাওয়া যায়, একটা হচ্ছে লেপটন, একটা হচ্ছে বোসন। তো এই বোসন কণা হচ্ছে এই কণার পারস্পরিক বিনিময়ের কারণেই দুর্বল নিউক্লিয় বল আমাদের কার্যকর হয়। ওকে, আচ্ছা আসো এরপর, বিটা কণা নির্গত হওয়ার সময় একটি কণা নিউট্রনেও নির্গত হয়। ওকে, বিটা কণার সাথে একটা নিউট্রনও নির্গত হয়। আচ্ছা, নিউট্রনও হচ্ছে আমাদের একটা এমন প্রকার কণা যেটা বিটার সাথে নির্গত হবে, এবং এই নিউট্রনও বিটা গামা আলফা এই সব কিছুই পাওয়া যায় কি এই নিউক্লিয়াসকে ভাঙলে। ওকে, তাহলে কি লিখছে দেখো, ফলে নিউক্লিয়াসে উৎপন্ন শক্তি এবং বিটা ও নিউট্রনের সবুজ শক্তি সমান হয়, অর্থাৎ শক্তি নিত্যতা মেনে চলে। ওকে, সব কিছুর ভেতরে আপনি তো ম্যাথ অ্যান্ড ফিজিক্সে সবল নিউক্লিয় বল, তোমাদের ম্যাথে তো ম্যাথের বস আছে, আমি তোমার ম্যাথটা পারি না তেমন, ম্যাথের তো বস আছে তোমাদের। ওকে, আমি না তো একটু ফিজিক্সটা একটু ঠেলে ঠুলে পড়াতে পারি, তাই না হয় পারি একটু। ঠিক আছে, আমি না একটু ফিজিক্সটা তোমাদের ঠেলে ঠুলে পড়াই দিই আর কি। ওকে চলো, তাহলে শক্তির নিত্যতা কেন মেনে চলবে? কারণ আমাদের নিউটন বলে গেছেন কি সব ক্ষেত্রে শক্তির নিত্যতা মানতে হবে। শক্তির নিত্যতা যদি না মানে তাহলে কি আমাদের কোনো কিছুই স্টেবল হবে না। তাই শক্তির নিত্যতা মানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই বল মানতে হবে। ঠিক আছে, তাহলে দুর্বল নিউক্লিয় বল শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। কিভাবে মেনে চলে? এই বিটা কণা নির্গত হওয়ার সময় একটা নিউট্রনও নির্গত হয়, নিউট্রিনো কি নিউক্লিয়াসের শক্তি উৎপন্ন এবং বিটা নিউট্রনের গতিশক্তি সমান হয়, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। ওকে, আমাকে কমেন্ট করো সবাই এই স্লাইড পর্যন্ত বুঝছো কিনা, আমাকে কমেন্ট করো সবাই এই স্লাইড পর্যন্ত বুঝছো কিনা, কমেন্ট করো সবাই এই স্লাইড পর্যন্ত বুঝছো কিনা। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো।
নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো এগুলোর কিছু কিছু পড়ছিলাম এসএসসিতে। হ্যাঁ ওয়াহিদুর রহমান ঠিক বলছো। এই নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো এইগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াসকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন। এবং ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ভাঙলে দুই ধরনের কণা পাওয়া যায়, একটা হচ্ছে লেপটন, একটা হচ্ছে বোসন। এই লেপটন কণার কিছু প্রকারভেদ আছে, সেটা হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পাইয়ন, মিউয়ন, এগুলো আর কি। ভাইয়া শক্তির নিত্যতা এটা বুঝি নাই। ওকে, শক্তির নিত্যতা, সব কিছুর ভিতরে শক্তির নিত্যতা থাকতে হবে, কারণ আমাদের নিউটন বলে গেছেন কি, নিউটন বলে গেছেন শক্তি কখনোই ভাঙতে পারে না বা গড়তেও পারে না। ওকে, আচ্ছা বিটা কণা কেন নির্গত হবে? বিটা কণা নির্গত হয়, এই যে আমরা উপরে একটা পয়েন্ট পড়ছি দেখছো, তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে আলফা বিটা গামা কণা নির্গত হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে এই বিটা কণা যখন নির্গত হবে, সেই বিটা কণা কেসে একটা কথা বলছে যে এই বিটা কণা নির্গত হওয়ার সময় একটা নিউট্রিনো নির্গত হয়। তো এই নিউট্রিনো আর বিটা কণার যে মোট গতিশক্তি, এটা নিউক্লিয়াসের গতিশক্তির সমান হয়, নিউক্লিয়াসের শক্তির সমান। তাহলে নিউক্লিয়াসে যে পরিমাণ উৎপন্ন শক্তি হবে, নিউক্লিয়াসে উৎপন্ন শক্তি কিসের সমান হবে? এই বিটা এবং নিউট্রিনোর গতিশক্তির সমান হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি এটা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। ওকে, হাবিবা রাশিদ নুন, এটা আমাকে বলো বুঝছো কিনা? হ্যাঁ রবিউল ইসলাম, রবিউল হাসান ঠিক বলছো, শক্তি অবিনশ্বর। ওকে, আমাকে একটু দ্রুত বলো এটা বুঝছো কিনা। ঠিক আছে, আমাকে একটু দ্রুত বলো যেটা বুঝছো কিনা। হাবিবা রাশিদ নুন বুঝছো কিনা এবার? আশা করি বুঝছো। ওকে, চলো নেক্সট। ওকে চলো। ওকে, ক্ষেত্র একীভূত তত্ত্ব, জি ভাইয়া বুঝছি। ওকে, ক্ষেত্র একীভূত তত্ত্ব। ওকে, চারটি মৌলিক বলকে একই তত্ত্বের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় কি? ক্ষেত্র একীভূত তত্ত্ব। ওকে, চারটি মৌলিক বলকে, অর্থাৎ আমাদের চারটি মৌলিক বল কি কি আছে? ওকে, চারটি মৌলিক বল কি কি? আচ্ছা, ক্ষেত্র একীভূত তত্ত্ব করার আগে আমি একটু কোশ্চেন করি, সবাই আমাকে একটু কমেন্টে উত্তর দাও তো, এই মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বল পাই আমরা? সবাই দ্রুত কমেন্ট করো, কোন কণার বিনিময়ের কারণে আমরা মহাকর্ষ বল পাই? দ্রুত কমেন্ট করো। ক্ষেত্র একীভূত তত্ত্বের আগে আমাকে দ্রুত কমেন্ট করো, মহাকর্ষ বল কোন দুটি কণার বিনিময়ের কারণে পাই? মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের কারণে আমরা পাই? সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত দ্রুত কমেন্ট করো, মহাকর্ষ বল কোন দুটি কণার বিনিময়ের কারণে আমরা পাই? সবাই দ্রুত কমেন্ট করো। হ্যাঁ এই তো একজন কমেন্ট করছে গ্র্যাভিটন, দ্রুত কমেন্ট করো। ওকে, গ্র্যাভিটন, গ্র্যাভিটন। ওকে, এই মাত্র দুজন বুঝছো, বাকিদের মনে নেই? বাকি মাত্র কি দুজন পড়ছো, বাকিদের মনে নেই? হ্যাঁ কমেন্ট করো, কমেন্ট করো। ওকে, হ্যাঁ দাদা বুঝছি। ওকে চলো এবার তাহলে দ্রুত বলো আমাকে যে এটা কি হবে উত্তর? গ্র্যাভিটন। ওকে, গ্র্যাভিটন, শাবাশ। নেক্সট 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 আমাকে নেক্সট একটা কোশ্চেন উত্তর দাও, কোন কণার বিনিময়ের কারণে তাড়িৎ-চৌম্বক বল ক্রিয়া করে? কোন কণার বিনিময়ের কারণে তাড়িৎ-চৌম্বক বল ক্রিয়া করে? দ্রুত আমাকে কমেন্ট করে জানাও, কোন কণার বিনিময়ের কারণে তড়িৎ-চুম্বক বল ক্রিয়া করে? কোন কণার বিনিময়ের কারণে তাড়িৎ-চুম্বক বল ক্রিয়া করে? দ্রুত কমেন্টে জানাও তো। ফোটন, হ্যাঁ একজন কমেন্ট করছে ফোটন, দেখি বাকিরা কি কমেন্ট করে।
জারিন আক্তার, ওটা ফুট কি ফুটন, কি ফুটন, ফুটন, ওটা এফ না, জারিন আক্তার ওটা PH। আর শাহরিন চম্পা, তোমার বানান তো আরো ভয়াবহ। শাহরিন আক্তার চম্পা, এটা তো বানান তো আরো ভয়াবহ করে ফেলছো। ওটা ফুটন না, PHOTON, ফুটন। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, অপু রয়, ফোটন। সাব্বাস, এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলো নেক্সট, 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 নেক্সট আমরা একটা কোশ্চেন করি। বলো তো, তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা কত? তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা কত? দ্রুত কমেন্ট করো। তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা কত? কমেন্ট করো। শাহরিন আক্তার চম্পা, আচ্ছা, টাইপিং মিস্টেক। না, তাও ভালো না, আমি তো ভাবলাম যে তোমার ফোটন ফুটো হয়ে গেল কিনা, তোমার ফোটন ফুটো হয়ে গেল কিনা, তাই তো ফুটো লিখছো। তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা কত? আচ্ছা, লিখছে অসীম, অসীম, আচ্ছা, ঠিক আছে, সাব্বাস, অসীম, ঠিক আছে। ওকে, এবার পরে কমেন্ট করো, সব থেকে সক্রিয় বা সব থেকে স্ট্রং বল কোনটা? সব থেকে স্ট্রং মৌলিক বল কোনটা? সব থেকে স্ট্রং মৌলিক বল কোনটা? দ্রুত কমেন্ট করো, সব থেকে স্ট্রং মৌলিক বল কোনটা? ঠিক আছে, কমেন্ট করো, সব থেকে স্ট্রং মৌলিক বল কোনটা? হ্যাঁ, এই তো, তানজিলা আক্তার, উম্মে কুলসুম, অর্পিতা বিশ্বাস, সবাই কমেন্ট করতেছে অসীম, অসীম। ওকে, বলো সব থেকে স্ট্রং মৌলিক বল কোনটা? এই তো কমেন্ট করতেছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আচ্ছা, একজন আবার খুব সুন্দর একটু ইনফিনিটি লিখছে, সাবা হোসেন, খুব সুন্দর করে একটু ইনফিনিটি লিখছ, কিন্তু তোমার অপশনে ইনফিনিটি নাই। বাংলা মিডিয়ামে কোশ্চেন তো, বাংলা মিডিয়ামে কোশ্চেন, ইনফিনিটি নাই, ঠিক আছে। দেখো, আবার কমেন্ট ডিলিটও করে ফেলছে। না, ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে। কি জানি পড়লাম নাম, যাই হোক, সাবার হোসেন, সাবা মেইনলি। ওকে, তো তোমার উত্তর ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, দ্রুত কমেন্ট করো তাহলে, সব থেকে স্ট্রং বল কোনটা? দ্রুত কমেন্ট করো, সব থেকে স্ট্রং বল কোনটা? হ্যাঁ, সবল নিউক্লিয় বল। ওকে, চলো নেক্সট, 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 নেক্সট একটা কোশ্চেন করি আমি। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? কমেন্ট করো, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? দ্রুত কমেন্ট করো তো, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? দ্রুত কমেন্ট করো, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? দ্রুত কমেন্ট করো, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? হ্যাঁ, হাবিবা ও রাশিদ নুন, খুব সুন্দর কমেন্ট করছো, 1 ফেমটোমিটার। ওকে, তার মাথায় কিন্তু বুদ্ধি আছে, সে 1 ফেমটোমিটারের মাধ্যমে একই সাথে এককটাও মুখস্থ করে ফেলছে, আবার ওটা যে 1 ফেমটোমিটার এটাও মুখস্থ করে ফেলছে। ওকে, সুন্দর উত্তর। ওকে, 10⁻⁻15। সি হাইম এ,
ভাই একটু সহজ নাম তো রাখা যায় না? সি হাইম এ, একটু পরে এবার একটু রিনেম করে সুন্দর একটু নামটা দিও, তাহলে আমার উচ্চারণ করতে সুবিধা হবে। শোনো, সবাই লিখতেছো 10⁻⁻15, কিন্তু অবশ্যই পাশে একক উল্লেখ করতে হবে। 10⁻⁻15 কি মিটার না সেন্টিমিটার না মিলিমিটার, নাকি একক উল্লেখ করতে হবে? সবাই একক উল্লেখ করতে হবে, সবাই একক উল্লেখ করতে হবে, ওকে? আচ্ছা আসো নেক্সট, নেক্সট নেক্সট নেক্সট। এরপরে কমেন্ট করো সবাই। দুর্বল নিউক্লিয় বলের যে আমরা পাচ্ছি, দুর্বল নিউক্লিয় বল হয়, এটা কোন কণার বিনিময়ে দুর্বল নিউক্লিয় বল হয়? কোন কণার বিনিময়ে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়? দুর্বল নিউক্লিয় বলের কারণে, দুর্বল নিউক্লিয় বল কোন কণার বিনিময়ে কার্যকর? কোন কণার বিনিময়ের কারণে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়? দ্রুত কমেন্ট করো। দ্রুত কমেন্ট করো। কোন কণা বিনিময়ের কারণে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়? কই কোনো কমেন্ট নাই কেন? বোসন, এই তো সাব্বাস, একজন কমেন্ট করছে বোসন। ঠিক আছে, বোসন, হ্যাঁ এই তো। বোসন কণার বিনিময়ের কারণে আমাদের কি দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়। ওকে, এইবার আমাকে বলো তো। হ্যাঁ এই তো বোসন কণা, বোসন। কমেন্ট করো সবাই। সবাই দ্রুত কমেন্ট করো। কোন কণার বিনিময়ের কারণে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়? ঠিক আছে, আচ্ছা আজকের লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। বলতো দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? আজকের লাস্ট কোশ্চেন, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? সবাই দ্রুত কমেন্ট করো। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻16 থেকে 10⁻18 মিটার। হ্যাঁ সাব্বাস, হাবিবা রাশিদ নুন। ওকে, অরেন্দ্র মন্ডল টাইপিং মিস্টেক। হ্যাঁ, নীলিমা রয় বর্ষা। ওকে, -16 থেকে -18। ওকে চলো, তাহলে আমরা আজকে নেক্সট টপিকে যাব। আমাদের এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট টপিক। ওকে চলো, ক্ষেত্র একীভূত তত্ত্ব। এখানে কি বলছে? চারটি মৌলিক বলকে একই তত্ত্বের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় কি? ক্ষেত্র একীভূত তত্ত্ব। অর্থাৎ আমরা যে চারটে মৌলিক বল পড়লাম, তাই না? এই চারটে মৌলিক বলকে আমরা যদি একটি তত্ত্বের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাকে কি বলা হবে? ক্ষেত্র একীভূত তত্ত্ব। ওকে, অর্থাৎ চারটি মৌলিক বলকে একটা তত্ত্বের মধ্যে প্রকাশ করা হবে কি? ক্ষেত্র একীভূত তত্ত্ব। এরপরে পয়েন্ট কি বলছে? সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসো পরীক্ষা দ্বারা প্রমাণ করতে সক্ষম হন যে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চৌম্বকীয় বল প্রকৃতপক্ষে একই। ঠিক আছে, তাহলে সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসো, এটা তো তথ্য দুটো। হ্যাঁ, সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসো পরীক্ষা দ্বারা প্রমাণ করতে সক্ষম হন যে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চৌম্বকীয় বল প্রকৃতপক্ষে একই বল। ওকে, এটা জাস্ট ইনফরমেশন জেনে রাখবা, কিভাবে একই হয় বা কেন একই বল বলে গেছে সে, আমাদের দরকার নাই। ঠিক আছে, ওকে চলো নেক্সট। সবলতার বিচারে মৌলিক বল। সবলতার বিচারে দেখো, আমি গ্রেটার দেন দিয়ে লিখে রাখছি এখানে। সব থেকে সবল মৌলিক বলকে সবল নিউক্লিয়, এরপরে মৌলিক বলকে তড়িৎ চুম্বকীয় বল, এরপরে মৌলিক বলকে দুর্বল নিউক্লিয় বল, এরপরে সব থেকে দুর্বলকে মহাকর্ষ বল। ওকে, দেখো
এখানে আমি দুইটা রেঞ্জও দিয়ে রাখছি। একটা হচ্ছে যদি সবল নিউক্লিয় বল হয় 10⁻41, তার মানে কি 10-এর পরে 41টা শূন্য। ওকে, সবল নিউক্লিয় বল মানে 10⁻41, তার মানে 10-এর পরে 41টা শূন্য। সেই তুলনায় তড়িৎ চুম্বকীয় বল কি হবে 10⁻39, তার মানে কি এটা হচ্ছে 39টা শূন্য। ওকে, তড়িৎ চুম্বকীয় বলের পরে আছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের এই কি 10⁻30, মানে কি 10-এর পরে 30টা শূন্য। ওকে, অ্যান্ড ফাইনালি মহাকর্ষ বল। মহাকর্ষ বলের কি হবে, এটা 1, অর্থাৎ এটা কোনো পাওয়ারই নাই আসলে। ঠিক আছে, আমি যদি বলি মহাকর্ষ বল হচ্ছে সব থেকে দুর্বল, অর্থাৎ আমি যদি এখানে সবল নিউক্লিয় বলকে যদি 1 ধরি, তাহলে এখানে রেঞ্জটা কেমন আসে 1, 10⁻², 10⁻11, 10⁻41। ওকে, জাস্ট এই জিনিসটাকে আমরা সবাইকে 10⁻41 দিয়ে ভাগ করে দিয়েছি। ওকে, সো এই দুইটা রেঞ্জ অবশ্যই মুখস্থ রাখবা। ওকে, এই যে এই রেঞ্জটা আর এই রেঞ্জটা, এই দুইটা রেঞ্জ অবশ্যই মুখস্থ রাখবা, অবশ্যই মুখস্থ রাখবা। ঠিক আছে, অবশ্যই মুখস্থ রাখবা। ওকে, সবাই বলো এখন তো বুঝছো কিনা, তাহলে আজকে ক্লাস শেষ করব। সবাই বলো আজকে এই ক্লাস এই পর্যন্ত বুঝছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদেরকে আজকে যে কোশ্চেনগুলো আমি করলাম, এই কোশ্চেনগুলো প্রত্যেক বছর মেডিকেলে আসে। তোমাদের আমি যে কোশ্চেনগুলো আজকে করলাম, এই প্রত্যেক বছর এই কোশ্চেনগুলো মেডিকেলে আসে। প্রত্যেক বছর তুমি বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা, এই অধ্যায় থেকে যে মেডিকেলের কোশ্চেনগুলো আসে, তোমাদের আমি সেই কোশ্চেনগুলোই করছি একদম। প্রত্যেক বছর এগুলো মেডিকেলে আসে। তাহলে কি মেডিকেলের জন্য পড়লে তোমাদের কি আজকে যে এই যে এতগুলো প্রশ্ন তোমরা জানলে বা এতগুলো কোশ্চেনের উত্তর দিলে তোমরা, তোমাদের মেডিকেলের জন্য তোমরা এক ধাপ এগিয়ে গেলে না? এভাবে করে আমাদের সাথে যুক্ত থাকো, দেখবা জীবনে প্রত্যেকটা স্টেপে এক ধাপ করে এরকম এগিয়ে যাবা তোমার ফ্রেন্ড থেকে। আমাদের সাথে যুক্ত থাকবা, দেখবা অবশ্যই তোমার ফ্রেন্ড থেকে তুমি এক স্টেপ করে এগিয়ে যাবা। ওকে, তাহলে সবাই বলো বুঝছো কিনা, তাহলে আজকে ক্লাসটাই পর্যন্ত শেষ করব। সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা, তাহলে আজকে এই ক্লাসটাই পর্যন্ত শেষ করব। মেডিকেল প্রিপারেশনও হয়ে যাচ্ছে, বা হ্যাঁ অবশ্যই মেডিকেল প্রিপারেশনের জন্যই তো তোমাদের বঙ্কিম ভাই ডাক্তার হিসেবে করতেছেন, আর ফিজিক্সটা আমি দেখতেছি। ঠিক আছে, মেডিকেল প্রিপারেশনের জন্যই তো। ঠিক আছে, জীবনে এক ধাপ এগিয়ে গেলাম আজকে ক্লাসে। হ্যাঁ এই তো ঠিকঠাক কমেন্ট করছো। ওকে, চলো তাহলে কি আজকে ক্লাসটাই বন্ধ থাকবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ওকে, আজকে ক্লাসটা তোমাদের এই বন্ধ থাকবে। ঠিক আছে, আজকে ক্লাসটা তোমাদের এই বন্ধ থাকবে। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাসটা এই বন্ধ থাকবে তোমাদের। সবাইকে ধন্যবাদ।